I am Tajnuba Tafrin Mubina. I was born in a village in the district of Cox's Bazar. I have completed my BBA and MBA uh, under the discipline of accounting from University of Chittagong. I am a married woman and I have a son of 1 year age. Now I am working as officer of Bangladesh Krishi Bank. Thank you. আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। আপনার চয়েস লিস্ট একটু বলেন তো। স্যার আমার চয়েস হচ্ছে বিসিএস প্রশাসন, বিসিএস হুম নিরীক্ষা ও হিসাব, বিসিএস হুম কর। হুম আচ্ছা আচ্ছা। বিসিএস প্রশাসন ক্যাডারে আপনি যখন যোগদান করবেন সহকারী কমিশনার হিসেবে, হ্যাঁ, তখন আপনার কাজ কিরকম হবে? স্যার আপনি কি ধরনের আমি কাজ যখন করবেন? জি স্যার আমি সহকারী কমিশনার হিসেবে জয়েন করলে আমি মাঠ পর্যায়ে কাজ করার আমার সুযোগ হবে। সেই ক্ষেত্রে আমি আহ, সহকারী কমিশনার ভূমি হিসেবে আহ, উপজেলা পর্যায়ে কাজ করব। আমার আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে আপনি যোগদান করার পরে সহকারী কমিশনের ভূমি হবেন নাকি? আহ, স্যার এর আগে আমি বিভাগীয় কার্যালয়ে কিছুদিন পদায়ন হবে, এরপরে মনে হয় আমি করবো স্যার। না, সেটাই তো, বিভাগীয় কার্যালয় প্রদানের পর তারপরে ভূমি হবেন। সরি স্যার আচ্ছা, আমার আপনি বলেন সহকারী কমিশনার ভূমি কখন হবেন এটা বলেন। আপনি আমার কথা স্যার বুঝছেন? জি স্যার। হ্যাঁ, আপনি যে সহকারী কমিশনার ভূমি, আপনি প্রশাসন জি স্যার ক্যাডারে জয়েন করার পর কখন আপনার এই পদায়নটা হয়? সরি স্যার আমার এটা জানা নেই স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আপনাকে এই বিষয়ে একটু পড়াশোনা করা লাগবে। এই যে বিসিএস জি স্যার। প্রশাসন ক্যাডার আপনি ফার্স্ট চয়েস দিয়েছেন, সেখানে আমরা তো শুনেছি যে এডিএম, আপনি শুনেছেন এডিএম জি এই স্যার পোস্ট সম্পর্কে শুনেছি। জানেন কিনা? এডিএম পোস্টের কাজটা কি, এডিএম মিনিংটা কি? স্যার এটা আমার আসলে বই পড়া হয়নি, এখনো স্টাডিটা করা হয়নি। আচ্ছা, আপনি ভাইবা কবে? স্যার জানুয়ারির 12 তারিখে। আচ্ছা, তাহলে আপনার তো চয়েস গুলো দিয়েছেন সেগুলো সম্পর্কে একটু পড়তে হবে আর কি, ঠিক আছে? জি স্যার। জি স্যার আমার স্টাডি করা দরকার। আমি আসলে একটু পরামর্শের জন্য আজকে হয়েছে আমার আচ্ছা পড়াশোনাটা আচ্ছা, করা না জানুয়ারিতে হলে হচ্ছে। তো আপনার সময় খুব কম। জি স্যার হুম। জব আর বেবি দুইটা মিলে আমি এভাবে নিজেকে গুছিয়ে উঠতে পারিনি। আচ্ছা, আমরা তো অডিট বলি, যে অডিট নিরীক্ষা, এটা কয় জি স্যার। প্রকারের হয়? স্যার অডিট 2 প্রকারের হয়। কিরকম? স্যার একটা ইন্টারনাল অডিট হয়, হ্যাঁ। আর একটা হচ্ছে এক্সটার্নাল অডিট হয়। আচ্ছা, ইন্টারনাল এক্সটার্নাল অডিট, এটা তো আমরা বলতেছি কি যে কোনো একটা প্রতিষ্ঠানে যদি আমরা ইন্টারনালি অডিট করি, আর হচ্ছে এক্সটার্নাল কোনো প্রতিষ্ঠান, যেমন বাংলাদেশ ব্যাংক যখন আপনার কৃষি ব্যাংকে যখন অডিট করবি, তাই না? কিন্তু জি স্যার। এছাড়াও অডিট আর কি ধরনের অডিট আছে? স্যার এর বাইরে আমার মতে স্যার আহ, সরকারি অডিট, সরি স্যার শুনেন আমি শুনেন শুনেন, আপনাকে যখন প্রশ্ন আচ্ছা, আপনার এই ভুলগুলো আমি পরে বলতেছি। হুম। আচ্ছা, আপনি যে যখন আপনি অডিট ক্যাডারে জয়েন করবেন তখন প্রথম পোস্ট আপনার কি হবে? পদবি, প্রথম পদবিটা কি হবে? স্যার এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে পদায়ন। সরি স্যার আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। আচ্ছা আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট জেনারেল, ঠিক আছে, সহকারী মহাশয় অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট জেনারেল প্রথম যে পদবিটা হবে। তারপর আমরা যে অডিট বলি, অডিট আপনার হচ্ছে যে বড়, আমরা যদি ব্যাপ্তিতে ধরি, হ্যাঁ, মূলত যে কোনো ধরনের অডিট সাধারণত তিন প্রকার হয়ে থাকে: ফিনান্সিয়াল অডিট, ম্যানেজমেন্ট অডিট, আর এটা হলো কম্প্রিহেন্সিভ অডিট বলে, হ্যাঁ। স্যার তো আপনাকে আসলে একটু পড়াশোনা করে এরপর প্রিপারেশন নেওয়া লাগবে, বুঝছেন? প্রিপারেশন না নিলে ভাইবা কিন্তু আপনি মানে ভালো দেওয়ার সুযোগ নেই, বুঝতে পারছেন? তো আপনি কি প্রথম জি স্যার। চাকরি কি বাংলাদেশ কৃষি ব্যাংকে?
স্যার এর আগে আমি একটা প্রজেক্টে চাকরি করছিলাম। আচ্ছা আচ্ছা, তারপর ওইটা কতদিন করেছেন? কিসের কিসের প্রজেক্ট? স্যার এটা তথ্য আপা প্রজেক্ট ছিল সরকারের। ওটাতে হুম হুম। ১.৫ বছর ছিলাম। এরপরে আচ্ছা কৃষি ব্যাংকে আসছি ১ বছর হচ্ছে। আচ্ছা, ওকে। টেল মি দ্য ফরেন পলিসি অফ বাংলাদেশ। সরি স্যার। আচ্ছা। কৃষি ব্যাংকে আপনি কি কাজ করেন? স্যার আমি জেনারেল ব্যাংকিং করি। জেনারেল ব্যাংকিং করেন? কি জি কাজ? স্যার। জেনারেল ব্যাংকিং এর কি ধরনের কাজ? স্যার জেনারেল ব্যাংকিং এ আমি ডেবিট চেক পাস করি, ডেবিট করি। আর হুম ভাউচার ক্রেডিট করি। তারপরে মাঝে মধ্যে একটু আমার যেহেতু এখনো আমি প্রবেশন হিসেবে আছি, আমি একটু লোন হুম হুম সেকশনেও কাজ করি মাঝে মধ্যে। হুম হুম। এর বাইরে ধরেন আপনি অ্যাকাউন্ট একটা ওপেনিং ৫ কাজ লক্ষ করি। টাকা একটা লোন দিবেন, হ্যাঁ? জি স্যার। ৫ লক্ষ টাকা লোন দিবেন কোনো একটা মুদি দোকানে। কি করতে হবে বলেন? প্রসেসটা কি? স্যার মুদির দোকানে লোন দেওয়ার জন্য আমি প্রথমে তার জন্য লাগবে ট্রেড লাইসেন্স লাগবে। হুম তারপরে আহ, ওই ব্যক্তির আগে স্যার আমার সিআইবি পাঠাইতে হবে ফার্স্ট, যেটা তার কাছ থেকে ফি নিয়ে হুম হুম সিআইবি রিপোর্ট আমার ইয়া করতে হবে। ওটাতে হুম যদি তার ওকে থাকে, মানে আগের কোনো যদি ডিফল্টার কোনো ইয়া না থাকে, হিস্ট্রি না থাকে, সেই ক্ষেত্রে আমি হুম তার কাছ থেকে ডকুমেন্টস ইয়া করব। ট্রেড লাইসেন্স, তার এনআইডি কার্ড, তারপরে হচ্ছে তার হুম কাছ হুম থেকে গ্যারান্টর, গ্যারান্টর ইয়া নিব, তার কাছ থেকে আমি চেক নিব যদি আমি চেকের জামানত করি, বা যদি আমি তার এটা সিকিউরিটি যদি আমি অ্যাসেট নিতে চাই, অ্যাসেটের ইয়া, তখন আমি তার ওই দলিল পত্র নিব নামজারি খতিয়ান সহ। আচ্ছা, মানে যদি আপনি ল্যান্ড প্রপার্টি যদি আপনি মর্টগেজ নেন সেটা? জি স্যার। হুম। আচ্ছা, তাহলে আপনি এখন হঠাৎ করে ব্যাংক থেকে যে সিভিল সার্ভিসে জয়েন করবেন সামনে, বা ট্রাই করছেন, কারণটা কি? স্যার সিভিল সার্ভিসে আসা আমার স্যার স্বপ্ন। এটা আমার আহ, একেবারে কলেজ লাইফ থেকেই ছিল যে আমি হুম একজন বিসিএস ক্যাডার হব। আমার কলেজে টিচাররা ছিলেন, ওনারা বিসিএস ক্যাডারেরই ছিলেন। হুম হুম তারপরে হচ্ছে তখন থেকে আমি বিসিএস ক্যাডারটা জানি। এরপরে আমি বড় হওয়ার আর একটু গ্রো করার সাথে সাথে আমি অ্যাডমিনিস্ট্রেশনটাকে একটু হুম জানার চেষ্টা করছি যে এই ক্যাডারে আসলে আমি কিছু ফ্যাসিলিটিস এক্সট্রা পাবো, এবং হুম। আমার পাশাপাশি আমি দেশ সেবা বা নিজেকে নিয়োজিত করার সুযোগটা একটু বেশি পাবো। আচ্ছা, সেই জন্য আমি এটা বিশেষ করে আসছি। মানে আপনি চাকরি করবেন দেশ সেবা করার জন্য? স্যার আমার নিজের বেনিফিট আছে, এবং হচ্ছে আমি স্যার জনগণের জন্য কিছু কাজ করব। আপনি যে কোনো চাকরি করেন না কেন বাংলাদেশ, সবই তো জনগণের জন্য করবেন। সেটা ক্যাডারে আসা লাগবে এমন তো না। আচ্ছা শুনেন, আমরা যে লাহোর প্রস্তাব বলি, হ্যাঁ, 1940 সালের যে 23 মার্চ, যে দিনটা লাহোর প্রস্তাবের জন্য বিখ্যাত, আপনি লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয়গুলো কি ছিল? সরি স্যার, মনে করতে পারছি না। আপনি সিআরপিসি সম্পর্কে জানেন কিছু? স্যার আমার একুরেট নলেজটা নাই, আমি একটু জাস্ট স্টাডি করছিলাম, আমার এটা একুরেট নাই স্যার। শুনেন, আপনাকে আমি তাহলে একটু বলি, আপনার ভাইবা আসলে আপনি কোনো প্রিপারেশন নেননি, কিন্তু ভাইবা তো আসলে জানুয়ারিতে, আপনার সময় তো নাই। জি স্যার। আপনি মানে আপনার ভাইবা তো ডেট দিয়ে দিছে না, আপনি কি শুধু টেকনিক্যাল ক্যাডার ভাইবা দিবেন নাকি? না স্যার, বোথ ক্যাডারে ফেলে দিব। কয় তারিখে বললেন? জানুয়ারি 12 তারিখে স্যার। আচ্ছা আচ্ছা, জানুয়ারির 12 তারিখে, তাহলে এখন আপনি কি এই 12 দিন প্রিপারেশন নেবেন নাকি? স্যার যা একটু পারি, এটা আসলে আমার জন্য ওভাবে সুযোগটা হয়ে ওঠেনি, আমি করতে পারিনি স্যার। আপনি তো কিছুই পড়েন না, আমার কথা বুঝছেন?
জি স্যার, আমি আসলেই পড়িনি কিছু। এখন আপনি কিভাবে শুরু করবেন? আপনি কোনো বই টই কিনছেন নাকি ভাইবার জন্য? ভাইবার জন্য আমার কাছে এই প্রশাসন অ্যাসিউরেন্সের যেটা বিসিএস ভাইবা সহায়িকা, এই বইটা আমার হাতে হুম হুম আছে। হুম। আচ্ছা, আপনি একটা ভাইবা বই নিবেন, ঠিক আছে? জি স্যার। একটা ভাইবা বই নিবেন। আপনার যে প্রথম তিনটা চয়েস আছে, জি স্যার। ঠিক আছে? তিনটা যে জি স্যার। চয়েস, এই চয়েস সম্পর্কে আপনাকে একটা বেসিক একটা ধারণা নেওয়া লাগবে। কারণ হচ্ছে আপনি ধরেন যে সামনে প্রশাসন ক্যাডারে বা অডিট ক্যাডারে যদি চাকরি করেন, বা শিক্ষা ক্যাডারে বা অন্য যে কোনো ক্যাডারে, ট্যাক্স ক্যাডারে হতে পারে, ওই জি ক্যাডারে স্যার। চাকরি করার জন্য আপনার যে ধরনের ধারণাগুলো দরকার, হ্যাঁ, জি স্যার। ওইটা একটু জি স্যার। ক্লিয়ার থাকতে হবে। না হলে আসলে কি দাঁড়ায় যে আপনি যখন আপনি চয়েস লিস্ট দিয়েছেন, তখন আপনি আসলে নরমাল আর কি নিজের যা মন চাই দিয়েছেন কিংবা আন্দাজে দিয়েছেন, ব্যাপারটা তেমন না। তো সেটার জন্য আপনার নিজস্ব একটা ওই ভাইবার ওই ক্যাডার চয়েস সম্পর্কে জানা লাগবে আপনাকে। হ্যাঁ, আপনি ধরুন প্রশাসন ক্যাডারের যে মাঠ প্রশাসন, এটা সম্পর্কে আপনার অভিজ্ঞতা একেবারেই নাই। তারপরে সেন্ট্রাল যে প্রশাসন আছে, এটা আপনার অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা না থাকার কোনো সমস্যা নাই। কিন্তু এখন আপনাকে ১২ দিনে আমি যেগুলো বলতেছি সিলেবাসটা কাভার করা লাগবে। হ্যাঁ? জি স্যার। বুঝতে পারছেন? জি তারপর স্যার। আপনি যে অ্যাকাউন্টিং এ পড়াশোনা করছেন, আপনার অ্যাকাউন্টিং কিন্তু আসলে আপনি যে অডিট ক্যাডার, প্রশাসন ক্যাডার, তারপর ট্যাক্স ক্যাডার, এগুলোতে কিন্তু অ্যাকাউন্টিং এর অনেক কাজ আছে ভিতরে। হ্যাঁ? তো জি স্যার। অ্যাকাউন্টিং কাজ আছে যেহেতু আপনি একটা কাজ করতে পারেন না। আপনি যে আপনার বিশ্ববিদ্যালয়ে যে পঠিত নলেজ আছে, হ্যাঁ? জি স্যার। এটা আপনি জি নেট স্যার। থেকে একটু পড়ে নিবেন আরকি। ঠিক আছে? হ্যাঁ, আমার কথা কি বুঝতে পারছেন? বা আপনার জি কাছে স্যার। যদি হচ্ছে এই যে আপনার যে শিক্ষক নিবন্ধনের বই পাওয়া যায় না? জি স্যার। শিক্ষক নিবন্ধনের বইটা আপনি হচ্ছেন গিয়ে একটু দেখবেন আরকি। বুঝতে পারছেন? জি এটা স্যার। তো গেল হচ্ছে থিওরিটিক্যাল নলেজ। থিওরিটিক্যাল নলেজটা কি মিন করতেছে? মানে হচ্ছে আসলে আমরা যে বই পড়ি এগুলাই। এখন আসেন আপনি জি প্র্যাকটিক্যাল নলেজে। প্র্যাকটিক্যাল নলেজে আপনার হচ্ছে গিয়ে বর্তমানে যে চাকরিটা আপনি করতেছেন, আপনি যে স্যার। চাকরি করতেছেন এখানে প্রথমত আছে হচ্ছে কৃষি ব্যাংক, তাই না? জি স্যার। হ্যাঁ। কৃষি ব্যাংকের কিন্তু আসলে যে ডিপোজিট ঘাটতি আছে এটা তো আপনি অলরেডি জানেন। জি স্যার। হ্যাঁ, কৃষি ব্যাংকের ইকোনমি সম্পর্কে আপনি ভালোই জানেন। আমি যতটুকু বুঝতে পারছি। তো এখন কৃষি ব্যাংকের এই যে ডিপোজিট ঘাটতি এবং কৃষি ব্যাংক আসলে কত টাকা অর্থায়ন করছিল, হ্যাঁ? তারপরে আপনার মূলধন কতটুকু, হ্যাঁ? এটা একটু আপনি দেখে যাবেন আরকি। ওকে? জি স্যার। এরপর আসতেছে যে আসলে আপনি ব্যাংকিং সেক্টরে কাজ করেন। আপনি বলতেছেন যে আপনি জেনারেল ব্যাংকিং এ কাজ করেন। ওকে? জেনারেল ব্যাংকিং জি এ স্যার। কিন্তু আসলে অনেক কাজ আছে। জি আপনি স্যার। যে এই যে জেনারেল ব্যাংকিং এ আপনি যে এম রেমিটেন্স একটু ভালো কাজ না এটা? কৃষি ব্যাংক কিন্তু জি স্যার। রেমিটেন্স এর জন্য খুব ভালো। তাই না? জি স্যার। তাহলে জি স্যার। দেখেন আমি আপনি কিন্তু রেমিটেন্স, হ্যাঁ, বলেন? জি স্যার, আমি করি রেমিটেন্সের কাজটা। হ্যাঁ, তাইলে এটা যদি ফোকাস করতে পারেন, রেমিটেন্স নিয়ে কিন্তু কোয়েশ্চেন হইতে পারে। তখন কিন্তু আপনার পজিটিভ একটা দিক। আপনি কিন্তু ওইদিকে চলে যেতে পারবেন। যে স্যার যে রেমিটেন্স কিরকম? কারণ আপনি তো প্র্যাকটিক্যাল কাজটা করেন, তাই না? জি স্যার। বুঝতে পারছেন? এরপরে চেক, ডেবিট, ক্রেডিট, এরপরে যে অন্যান্য ব্যাংকের চেক আছে, হ্যাঁ? জি স্যার। জেনারেল ব্যাংকিং এর মোটা দাগে যত কাজ আছে সবগুলো বলার ট্রাই করবেন আরকি। আরেকটা হলো লোন। লোন কিন্তু আপনার কৃষি লোনই মেইনলি দিয়ে থাকে কৃষি ব্যাংক, রাইট? জি স্যার। হ্যাঁ, এখন কৃষি লোন দিতে গেলে কৃষি লোনের কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে। আমি আপনাকে যেটা ধরছি ওটা হলো এসএমই লোন আরকি। হ্যাঁ, তাই না? জি স্যার। আপনি যে মুদি দোকানের লোনটা দিবেন। ঠিক আছে? জি আমার স্যার। কথা কি বুঝছেন? হ্যাঁ, জি একটা হলো স্যার। এসএমই লোন গেল, আরেকটা কৃষি লোন গেল। আরেকটা হচ্ছে যে আপনার আসলে মর্টগেজ যদি থাকে, অনেক বড় লোনও কিন্তু দেওয়া যায়। মৎস্য খাতে আপনি ১,০০,০০,০০০, ৫,০০,০০,০০০ করে টাকা দিতে পারবেন। তাই না? জি স্যার। তো লোন সম্পর্কে আপনার একটা বেসিক আইডিয়া, জেনারেল ব্যাংকিং গেল, আপনার কৃষি ব্যাংক গেল। এরপরে আপনি কিন্তু কক্সবাজারে যেহেতু বাড়ি, এটা আমার আর বলার কিছু না। আপনার নিজস্ব একটা পড়াশোনা হয়তো থাকার কথা এতদিনে। তারপরে ওগুলো একটু দেখে যেতে হবে। জি কক্সবাজারে স্যার। যে প্রজেক্টগুলো চলতেছে মাতার বাড়ি থেকে শুরু করে, হ্যাঁ? তারপরে জি স্যার। আমাদের যে এখন জীববৈচিত্র্যের যে সংরক্ষণের বিষয় আরো বলা হচ্ছে। তারপর সেন্ট মার্টিন, সেন্ট মার্টিনের যে গতিবিধি, কি নিয়ম করা হচ্ছে সামনে, হ্যাঁ? জি স্যার। তারপরে কক্সবাজারের দূষণ রোধে কি করা যায়, ওকে? এবং কক্সবাজারে কিন্তু আপনি দেখবেন যে টুরিস্ট রিলেটেড
যে কোনো জিনিস আপনাকে একটু ক্লিয়ার করে রাখা লাগবে। কারণ যিনি প্রশ্ন করবেন ওনার বাড়িতে কক্সবাজার না উনি কিন্তু আসলে কক্সবাজার যায়, ঘুরতে যায়। জি তো উনি কিন্তু একজন ট্যুরিস্ট যে আপনাকে প্রশ্নগুলো করবে আশা করি কক্সবাজার রিলেটেড। সাধারণত তো সে আপনার বাড়ির মানুষ বা কক্সবাজার হওয়ার কথা না। তো একজন ট্যুরিস্টের চোখে আপনি আমার কথাগুলো নোট করতেছেন বা স্যার। আপনি কি বুঝতেছেন? জি হ্যাঁ, স্যার, নোট অথবা করছি। আমাদের এই অথবা আমাদের এটা থাকবে। আপনি তখন হচ্ছে আপনি এটা ইয়ে করবেন, শুনবেন। আচ্ছা, তো দেখেন আপনি কি বলতেছি আমি যে টুরিস্টের চোখে একটা কক্সবাজার কিরকম হইতে পারে? ওকে? যেমন আপনি জি স্যার। প্রথমত বললে যে রেল লাইন হইলো, হ্যাঁ? রেলওয়ের যে জি যোগাযোগটা, তারপরে জি আমাদের স্যার। যে কক্সবাজার গেলেই মেরিন ড্রাইভটা আমরা ধরতে পারি। তারপরে এই যে কক্সবাজার যে জীববৈচিত্র্য, কক্সবাজার গেলে মানুষের একটা ইয়ে থাকে যে জিনিসপত্রের দাম বৃদ্ধি। মানে মোটামুটি কক্সবাজার যে টুরিস্ট ম্যানেজমেন্ট এবং যে প্রজেক্ট গুলো আছে, যদি আপনি গভর্নমেন্টের দৃষ্টিকোণ থেকে দেখেন না তাহলে আমার প্রজেক্ট গুলো চলে আসবে। তাই না? ওকে? জি স্যার। আচ্ছা গেল। তার মানে এটাতে আপনার বেশিক্ষণ লাগবে না। কয়েক ঘন্টা সময় দিলে আপনি মোটামুটি নেট থেকে ডাটাগুলো নিয়ে একটু একটা খাতায় লিখে রাখলেন। ঠিক আছে? জি স্যার। কথা বুঝছেন? আচ্ছা। জি স্যার। তারপরে আপনার অ্যাকাউন্টিং আপনার সাবজেক্ট নিয়ে বললাম, জেলা নিয়ে বলা হলো। আপনি ক্যাডার চয়েস নিয়ে আমি আবার যেটা বলতেছিলাম যে আপনি থিওরিটিক্যাল যে ব্যাপারটা বলছেন, যে আপনি জি যেকোনো স্যার। একটা বই নিয়ে আপনি ১ম ৩ টা ক্যাডার সম্পর্কে একটু জানবেন। কিন্তু এটা কিন্তু থিওরিটিক্যাল ম্যাটারস। এর বাইরে একটা প্র্যাকটিক্যাল ব্যাপার আছে। যেমন ধরেন, আপনি যদি একজন আসলে অডিট ক্যাডারে জয়েন করেন, অডিট ক্যাডারে যে ১ম পদবিটা আমি যেটা বললাম, এটা তো আপনি বই থেকে জানতে পারবেন। কিন্তু অডিট ক্যাডারে কিন্তু আপনার অ্যাকাউন্টিং এর যে নলেজ, জি ওকে? স্যার। অ্যাকাউন্টিং এর নলেজ আপনি কিভাবে কাজে লাগাবেন? আপনি যে অ্যাকাউন্টিং পড়ছেন, আপনার আসলে যে মাস্টার্স করছেন অ্যাকাউন্টিং এ কিংবা আপনি সামনে পিএইচডি করতে পারেন। ওকে? মানে আপনার আসলে নলেজ বেসড কথা বলা লাগবে। ঠিক আছে? যেমন আপনি অ্যাডমিন ক্যাডারে জয়েন করেন, ওখানে কিন্তু অ্যাকাউন্টিং এর অনেক কাজ আছে। হ্যাঁ? তো আপনি যখন এই অ্যাকাউন্টিং এর সাথে আপনি ক্যাডার চয়েস গুলোকে একটু ভালো ম্যাচ করতে পারবেন, সেটা আপনার জি জন্য স্যার। খুব ভালো হবে। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। মানে দেখেন ব্যাপারটা কেন? ব্যাপারটা হচ্ছে দেখেন আপনি অ্যাকাউন্টিং যখন পড়েছেন আপনি কিন্তু আমাদের দেশে কিন্তু মানুষ সেটা বাই চয়েসে পড়তে পারে অথবা নিজের চয়েসেও পড়তে পারে। কোন একটা সাবজেক্ট সেটা ম্যাটার করতেছে না। দীর্ঘদিন আপনি যখন একটা সাবজেক্টের সাথে থাকবেন, আপনার চিন্তা ভাবনা, আপনার যে জগৎ সেটা নিয়ে থাকবে স্বাভাবিকভাবেই। আপনি দীর্ঘদিন পড়াশোনা করেছেন। তো আপনি দেখেন যে আপনার স্টুডেন্ট লাইফ থেকে আপনি এখন আসছেন কোথায়? জব স্যার। মার্কেটে। রাইট? তো জব মার্কেটে যিনি আসছেন, জব মার্কেটে যারা অলরেডি আছে তাদেরকে আপনি কনভিন্স করতে হবে যে আমি এই নলেজ আমার এই কোয়ালিফিকেশন গুলো আছে এবং আই হ্যাভ দিস আইডেন্টিফিকেশনস, তাহলে আমি হচ্ছে এভাবে বেটার আউটপুট দিতে পারবো। কথাটা বুঝতে পারছেন আমার কথা? ধরেন জি আপনার আপনি যখন দেখবেন প্রাইভেট যে কোনো আমরা প্রতিষ্ঠানে যখন সাধারণত রিটেন পরীক্ষা বা প্রাইভেট প্রতিষ্ঠানে হচ্ছে মানে এরকম লিখিত পরীক্ষা কম হয়। প্রাইভেট প্রতিষ্ঠানে জি যেটা স্যার। থাকেন সেটা হচ্ছে আসলে ভাইবা, তাই না? তখন কিন্তু জি স্যার। দেখবেন যে আপনি সবচেয়ে বেস্ট আউটপুট গুলো দেওয়ার ট্রাই করবেন যে আমার হচ্ছে এই কোয়ালিটি গুলো আছে। আপনি সিভিতে বারবার লিখবেন যে আমার এই দক্ষতা আছে। মানুষজন লেখে না যে আমার হচ্ছে ২-৩ টা ল্যাঙ্গুয়েজ জানি আমি, বাংলা, ইংলিশ, জি হিন্দি স্যার। এরকম লেখে। তারপর লেখে যে আমি ওয়ার্ডের কাজ জানি, পিপিটির কাজ জানি। ওকে? তো আমাদের যেহেতু গভর্নমেন্ট জবে আসলে ভাইবাটাই মেইন না, আপনার প্রিলি লিখিত বা আপনার যে লিখিত নলেজ ওইটাও মেইন। সেক্ষেত্রে আমার যে ভাইবাটা কি? ভাইবাটা কিন্তু আসলে ওটাই। ওইখানকার যে প্রাইভেট জবগুলোর যে ভাইবার যে পার্টটা, এখানে কিন্তু সেটাও কাজে লাগবে। কথায় ক্লিয়ার? জি স্যার। আপনার যে অ্যাকাউন্টিং নলেজ, এটার বেস্ট আউটপুট আপনি কিভাবে দিতে পারবেন? সেটা আপনি ভালো জানেন, তাই না? আপনি সেখানকার অনেক টার্ম আছে। আপনি আসলে বিদেশে যদি পড়াশোনা করতে চান, সাপোজ দেখেন স্বাভাবিকভাবে এখন যে কম্পিটিটিভ সিভিল সার্ভিস হয়ে যাচ্ছে সামনে, আপনাকে অবশ্যই ভালো একটা পড়াশোনা করার চেষ্টা করতে হবে বাইরে। সাপোজ আপনি বাইরে একটা মাস্টার্স করবেন। তো দেখেন আপনি যদি বিফোর ইউর মানে জয়নিং সিভিল সার্ভিস আপনি যদি আগে চিন্তা করেন যে আমার আসলে অ্যাকাউন্টিং এর এই নলেজটা দিয়ে আমি মাস্টার্স করব, সেটা দিয়ে আমি হচ্ছি এই সিভিল সার্ভিসের এই সেক্টরে আমি কাজ করব, তাই না? এবং আপনি জি যে স্যার। মাস্টার্স করবেন কিংবা পিএইচডি করেন বাইরে সেটা কিন্তু এডুকেশন ক্যাডারও কাজে লাগবে, সেটা অডিট ক্যাডারও কাজে লাগবে, ট্যাক্সে, অ্যাডমিন ক্যাডারে, পুলিশ ক্যাডারে, যে ক্যাডারই বলেন না কেন আপনার কিন্তু সেই মাস্টার্স ডিগ্রির যে নলেজটা আপনি কাজে লাগবে, তাই না? তাহলে জি আপনি স্যার। দেখেন আপনি সেই জিনিসগুলো এখন থেকে ভাবলে ভালো হয় না? জি স্যার। কথা কি বুঝছেন? মানে আপনাকে জি স্যার। একজন দূরদর্শী মানে সামনের দিনে সিভিল সার্ভেন্ট হিসেবে নিয়ে যদি চিন্তা করেন, তাহলে কিন্তু এই জিনিসগুলো আসে। কথাই ক্লিয়ার? জি স্যার।
হ্যাঁ, তাহলে কিন্তু আসলে পড়া বেশি না, আবার খুব কমও না। আপনাকে এই 14-15 দিন একটু গুছিয়ে নিতে হবে। আর যেটা দুই একটা জিনিস এডিশনাল কথা বলতেছি সেটা হচ্ছে দেখেন, আপনি যে সময় ভাইবাটা দিচ্ছেন, সাপোজ এখন জানুয়ারি মাসে আপনি 12 তারিখ ভাইবা দিবেন, আরেকজন হচ্ছে এপ্রিলের 12 তারিখ ভাইবা দিবে। তাহলে আমি যে পয়েন্টগুলো এতক্ষণ বলছি আপনাকে, কোন জিনিসটা জি চেঞ্জ স্যার। হচ্ছে বলেন তো? মানে আপনি যদি জানুয়ারির 12 তারিখ ভেবে দেন আর হচ্ছে মেয়ের 12 তারিখ ভেবে দেন, চেঞ্জ হচ্ছে কি? আপনি যে ক্যাটার চয়েস কি চেঞ্জ হবে? না আপনি স্যার, অ্যাকাউন্টে কি যে চেঞ্জ হবে? না স্যার, হ্যাঁ, যে আপনার চেঞ্জ দিন হবে সময় কি? পাবে তত বেশি গোছাতে হ্যাঁ, পারবে স্যার। স্যার হ্যাঁ, বেশি দিন সময় পেলে তো বেশি গোছাতে পারবে, আমার তো স্বল্প হ্যাঁ, 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 সময়ে গুছিয়ে নিতে হবে। হ্যাঁ। আরেকটা হচ্ছে রিসেন্ট টপিক চেঞ্জ হয়ে যাবে, তাই না? জি স্যার। জি এই স্যার। জন্য আপনার রিসেন্ট টপিকস মানে বুঝছেন তো, এই যে সাম্প্রতিক যে বিষয়াবলী, এই জন্য আপনাকে হচ্ছে আগামী 10-15 দিন একটু পেপারটা পড়া লাগবে। কথা ক্লিয়ার জি আপনি? স্যার। জি স্যার। তাহলে আপনি যখন পেপারটা পড়বেন, আমি আপনাকে যে প্রশ্নটা করেছি, আপনি যখন জানুয়ারিতে ভেবে দিবেন, আপনার এই সারাউন্ডিংসে যে নলেজগুলো লাগবে, যে টপিকসগুলো আসবে, সেগুলো সম্পর্কে একটু সম্যক ধারণা নেওয়া লাগবে। আরেকজন যদি মেয়েতে ভাইবা দেয়, তাহলে তার সেই সময়কার নলেজগুলো লাগবে না? জি স্যার। তাহলে রিসেন্ট টপিকসও লাগবে। এই জন্য আপনি যে কোনো একটা পত্রিকা পড়েন, কোনো সমস্যা নেই। ওকে, কথা বুঝতে জি পারছেন? স্যার। জি স্যার। কোনো সমস্যা নেই, আপনি সেই ইয়েটাই করেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি যে ডিরেকশনগুলো দিলাম, এগুলো আপনি ভালো মতো ফলো করেন। ওকে। জি স্যার। জি স্যার, আমি করে আমি আরেকদিন যুক্ত হব স্যার, আমার ইমপ্রুভমেন্ট টাইম আচ্ছা, রেজাল্ট। আচ্ছা, আচ্ছা, ঠিক ঠিক আছে। আমাদের নেক্সট ক্যান্ডিডেট কি আশরাফুল? কি শুনতে পাচ্ছেন আমাকে? সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপনি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন তো, না? জি 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 স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। আমি আসলে আপনার বিষয়টা দেখলাম মাত্র। আপনার বাড়ি কি পঞ্চগড়ে? জি স্যার, পঞ্চগড়ের বাসা। আচ্ছা, আচ্ছা, কোন উপজেলায়? পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলা স্যার। আচ্ছা, আচ্ছা। তো আপনার পড়াশোনা কোথায়? স্কুল কলেজ কি পঞ্চগড়ে? হ্যাঁ, স্কুল কলেজ পঞ্চগড়ে, আর বিশ্ববিদ্যালয় হচ্ছে যশোরে। আচ্ছা, আচ্ছা। তো আপনাদের এখানে যে একটা খুব জেনারেল একটা কথা যে বলে যে হিমালয়ে কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখতে পাওয়া যায়, এটা কি আপনি কখনো দেখেছেন? জি জি জি, দেখেছি। আচ্ছা, আচ্ছা। তো এই কাঞ্চনজঙ্ঘা নিয়ে আপনি কিছু জানেন কিনা আমাদের একটু বলেন শুনি। কাঞ্চনজঙ্ঘা তো আমরা হিমালয় পর্বতের যেটা মানে ইয়াটা টপ, মানে যে তুষার শুভ্র অংশটুকু, হুম। যেটা সবচেয়ে আউটমোস্ট এরিয়া আর কি হিমালয় পর্বতের। এটা ভারতের কোন রাজ্যের অংশ? এটা সরি সরি স্যার, এটা জানা নেই সঠিক। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে ভারতের সিকিমের সাথে আছে এবং ও, নেপালের সাথেও কিন্তু আপনার এটা যুক্ত। হ্যাঁ। নেপাল। হুম। আপনি তিস্তা নদী যেটা, তিস্তা জি, নদীর উৎপত্তি স্থলটা বলেন। তিস্তা, সরি স্যার, এটা তো জানা নেই। আচ্ছা, তাহলে তিস্তার যে সমস্যা এটা শুনছেন না অনেক? হ্যাঁ, তিস্তা ব্যারেজ পরে থেকে তো। সমস্যাটা কি তিস্তার? তিস্তার সমস্যা হচ্ছে যে তিস্তাতে পানি পানি সংকট। আগের যে প্রবাহ ছিল, একসময় মনে করা হতো যে এখান থেকে পানি বিদ্যুৎ তৈরি করা সম্ভব। এখন তো হুম, মৃত প্রায় হয়ে গেছে। যার কারণে আমাদের এই হুম, উত্তরাঞ্চল, কুড়িগ্রাম, এখানে তো প্রায় খরা, এবং নদীর কোনো নাব্যতা নেই। হুম, দেখা যাচ্ছে বর্ষাকাল আসলে প্রচুর পরিমাণে পানি আসে, নাব্যতা না থাকার আচ্ছা, দরুনে দেখা যায় এই অঞ্চলটা খরার সময় খরা, আর যখন বর্ষাকাল আসে তখন তো প্রচন্ড পানি। মানে হুম। অল্প বৃষ্টিতেই আর কি, যেটা ভারী বন্যা দেখা যায়। আচ্ছা, তো আপনি এখন কি পুলিশে চাকরি করতেছেন মনে হয়, না? আপাতত আছি স্যার। আপাতত কেন? আহ, চেষ্টা করতেছি যে অন্য কিছু করা যায় কিনা, কিন্তু সম্ভব হচ্ছে না। আচ্ছা, আচ্ছা। এখানে কিন্তু আপনি দুইটা নেগেটিভ ওয়ার্ড ইউজ করছেন। আমার সামনে সমস্যা নাই, কিন্তু এটা ভাইভাতে করা যাবে না। ও, কথা বুঝছেন মিস্টার আশরাফ? জি মানে আপনি দুইটা নেগেটিভ শব্দ কি, আপনি প্রথমে বলছেন যে আপাতত, ওকে,
জি জি জি। সেকেন্ড বলছেন কি যে নেক্সট কিছু করা যায় কিনা, এটা তো বলা যাবে না, তাই না? ও মানে সমস্যা নেই, আমাকে বলছেন, আমাকে তো আপনি ভাই হিসেবে বলতে পারেন, কিন্তু আমরা যখন ভাইবা বোর্ডে যাব সেটা আমাদের করাই যাবে না, করা যাবে? না না। বুঝতে পারছেন তো, আপনি সবই জানেন। তো আপনার চাকরি জি। কতদিন হলো পুলিশে? অনেকদিন হয়ে গেছে, প্রায় 4 বছরের মতো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো তাহলে আপনার এই ভাইবা কবে ডেট দিছে? এখনো ডেট হয়নি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তো একটা ভালো সময় আছে আমাদের, যে ভালো একটা হ্যাঁ। সময় যে পড়াশোনা করার জন্য, তাই না? জি তা আমার আমার ইয়েটা থাকবে, আপনি হচ্ছেন একটা সময় নেন, ভালো করে একটা সুযোগ নেন, ঠিক আছে? কারণ এখন ভালো জি ভাইবা দিলে কিন্তু ভালো ক্যাডার সার্ভিস পাওয়া যাবে। আপনার ফার্স্ট চয়েস মানে পুলিশ, জি। তো ফার্স্ট চয়েস পুলিশ কেন দিলেন? আসলে ছোটকাল থেকেই পুলিশটা, ওর পোশাক, আচ্ছা আচ্ছা। তারপরে মানুষের সহিত মেশা, হুম হুম মানুষকে সেবা দেওয়া, হুম 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 এগুলো আমাকে খুব আকর্ষণ করে। ছোট হুম থাকতে হুম যখন পুলিশ দেখতাম, দূর থেকে দেখা যায় হাজার মানুষের মধ্যে একটা মানুষকে ফাইন্ড আউট করা যায়। হুম হুম অর্থাৎ হুম। পোশাকটা খুব আমার কাছে আচ্ছা, অ্যামেজিং মনে হয়, ভালো লাগে। বুঝতে পারছি। তাহলে আপনি অ্যাডমিন দিয়েছেন আপনার চয়েস লিস্টে দ্বিতীয়তে, জি। অ্যাডমিন কেন? অ্যাডমিনে তো পোশাকটা নাই। পোশাক মাত্র স্যার প্রশাসনিক একটা সমন্বয় করার মতো ইয়ে আছে। সামাজিক হুম হুম ভ্যালু ভালো। হুম হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে মেইন কথা, আপনার আসলে সিভিল সার্ভিসে জয়েন করার একটা ইচ্ছা আছে সামনে, জি, জি। সুযোগ সুযোগ হলে নাকি? জি, জি। যদি সুযোগ পাই। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, আমরা তো এখন যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে দিয়ে যাচ্ছি না? জি, জি। আচ্ছা, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে একটু বলেন দেখি আমাদেরকে। আসলে আমি অতটুকু পড়িনি, পড়ারই সুযোগ হয়নি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আপনার হচ্ছে এখন ভাইবা যেহেতু ডেট দেয় নাই, ওইভাবে পড়াশোনা জি, হচ্ছে না আর কি, তাই তো? জি, কিন্তু জি, পড়াশোনাটা তো আসলে কালকে এই যে একটু আগে একজন ভাইবা দিল, ওনার কিন্তু ভাইবা হচ্ছে সামনে সম্ভবত 12 তারিখ। তাহলে আপনি ওনার অবস্থাটা দেখেন, ওনার কিন্তু এখন ভাইবা আর ভালো করে ইয়ে করার সুযোগই নেই, আছে? না, না। না না, এটা কিন্তু আপনি এখন থেকে একটু শুরু করে দেন, ঠিক আছে? ভাইবা জি, ওই যে ডেট দিলে আর শুরু করলে হবে না। ভাইবাটা হচ্ছে আগে যারা পড়ে রাখে ওরাই ভাইবাটা ভালো দিবে। আপনি যখন ডেট জি, দিবে 15 দিন সময় পাবেন, ওই সময় আসলে আপনি গুছাইতে গুছাইতে চলে যাবে, পেপার গুছাবেন, তারপরে হচ্ছে আপনার যে, ঠিক আছে, ওইটা করার দরকার নেই। হুম। তো আপনি, আপনার সাবজেক্ট হচ্ছে ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স, এটার বায়োসেফ। কি টেকনিক্যাল ক্যাডার আছে? জি, আছে। ওইটা কত তোমাদের চয়েস দিয়েছেন? এটা ৫ নাম্বারে, ৪ নাম্বারে। আচ্ছা, তো ফিশারিজটা আপনি হচ্ছেন অ্যাডমিন ক্যাডারে বা পুলিশ ক্যাডারে কিভাবে কাজে লাগানো যায়? হ্যালো? উনি ডিসকানেক্ট হয়ে গেছে মনে হচ্ছে। উনি হুম। ডিসকানেক্ট হয়েছে, ওনাদের যুক্ত করতেছি, একটু ওয়েট আচ্ছা করেন। আচ্ছা। ভাই আজকে দুইটা প্রার্থী মনে হয় একটু দুর্বল, তবে কালকের যারা শিডিউল নিয়েছে তাদের হ্যাঁ, ভাইবা ভালো হবে আর কি। কালকের প্রার্থীগুলো একটু শক্তিশালী মনে হচ্ছে আর কি। আগামীকাল। কালকে, জি স্যার, জি। বুঝছি বুঝছি। হ্যাঁ, আজকে আসলে ওনারা কিন্তু, আজকে এখন যিনি উনি তো ঠিক যা এখন বুঝতে পারিনি মোটামুটি, কিন্তু আগের জন উনি প্রিপারেশন নিয়ে আসেন নাই। ওই যে আমি তো গত মাস না ব্যাংকে কবে থেকে যে, চাকরি করে বুঝছেন না, ওই যে আপনি হুম হুম হুম, ব্যাংকে চাকরি করে সময় পায় না আবার। সময় পাচ্ছে না।
জি সরি বলতে স্যার, পারেন। হ্যাঁ যে ইয়ে হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, দেখছি না। আশরাফ, এখন শুনতে পাচ্ছেন আপনি আমাকে? স্যার স্যার শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে, আমরা ওয়েট করতেছিলাম আপনার জন্য, সমস্যা নাই। আচ্ছা আশরাফ, আপনি আমাকে বলেন যে শিল্প পুলিশ যে গঠন করা হয়েছে না, স্যার স্যার আপনি তো আমাদের চেয়ে বেশি জানেন, শিল্প পুলিশের কাজটা কি? শিল্প পুলিশ স্যার, শিল্প কারখানায় আমরা জানি যে সবসময় বিভিন্ন ধরনের দাঙ্গা ফাসাদ, হুম 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 আর শ্রমিকরা সবসময় তাদের দাবি নিয়ে আহ, বিভিন্ন ধরনের শান্তি শৃঙ্খলা নষ্ট করে, বা হুম হুম হুম। কলকারখানার যে স্বাভাবিক গতি সেটা মানে সমস্যার সম্মুখীন হয়। শিল্প পুলিশ থাকলে যে এই ধরনের সমস্যাগুলো যাতে তৈরি হতে না পারে, এবং মালিক এবং কারখানার শ্রমিকদের মধ্যে একটা সমন্বয় বিধান করে সমস্যাটা হুম। সমাধান করা যায়। মানে সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে আর কি শিল্প পুলিশ থাকে আর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি আমাদের কিছু সংবিধান নিয়ে বলেন দেখি, সংবিধান মনে আছে আপনার? আহ, অনেকদিন থেকে পড়ি না স্যার, এখন স্পেসিফিক ওরকম মনে কিভাবে নেই? যে বলবো স্যার। না, আচ্ছা আচ্ছা, ঠিক সম্ভবত আছে, সমস্যা মনে নাই। নেই স্যার। আচ্ছা সমস্যা নাই, আপনাকে আমি ডিরেকশন দিয়ে দিব, তো ওইটার জন্য একটু আপনার সাথে বিভিন্ন টপিকস নিয়ে কথা বলা ট্রাই করতেছি। মানে আপনাকে আমি কিছু ডিরেকশন দিব, বুঝতে পারছেন? স্যার আচ্ছা আপনি আপনি দেখি আমাকে একটু, আপনি যেহেতু অনেকদিন চাকরি বাকরি করছেন, আপনি অবশ্যই জবের পড়াশোনা করছেন, আপনি সিন্ধু সভ্যতা নিয়ে কিছু বলেন দেখি। সিন্ধু সভ্যতা হচ্ছে পাকিস্তানের আহ, আহ, পাকিস্তানের একটা অংশ আর কি, পাঞ্জাব প্রদেশে। হুম হুম হুম। এখানে পাকিস্তানের হিন্দ হিন্দ নদীর তীরে, সিন্ধু নদীর তীরে এই সভ্যতাটা সিন্ধু গঠন নদী, হয়েছিল। হ্যাঁ। সিন্ধু নদী আচ্ছা। আহ, অন্যতম একটা প্রাচীন সভ্যতা। হুম হুম হুম। এটা উপমহাদেশের অনেক। আচ্ছা, আমাদের যে সভ্যতার যে পরিবর্তনগুলো হয়েছে, হ্যাঁ, আপনি ধরেন 500 বছর পরে আমাদের সভ্যতাকে কিভাবে বিবেচনা করবেন? মানে আমাদের কিছু ডেসক্রিপটিভ জিনিস বলেন দেখি, 2-3টা পয়েন্ট। বাংলাদেশের কথাই বলেন। আমাদের সভ্যতার মধ্যে মানে আলোচিত কি কি জিনিস থাকতে পারে, 2-3টা পয়েন্ট বললে হবে। সভ্যতা, সরি স্যার, সভ্যতা আমার কাছে মনে হচ্ছে না যে বাংলাদেশ কি কোনো সভ্যতার অংশ ছিল বা এটা তো জানি যে আমরা সমতল ভূমি ছিল, পরবর্তীতে হুম বিভিন্ন হুম হুম ধরনের যেমন প্রাচীন উপজাতি যারা ছিল, হুম মুন্ডা, রার ইত্যাদি উপজাতি আস্তে আস্তে, মানে এগুলো যেহেতু বনাভূমির নিচ অঞ্চল ছিল বা সমভূমি, হুম হুম। আস্তে আস্তে বিভিন্ন উপজাতির সংমিশ্রণে আস্তে আস্তে একটা বাঙালি জাতি গড়ে ওঠে। কিন্তু কোনো সভ্যতার অংশ ছিল কিনা স্যার, এটা আমার সঠিক জানা নেই। আচ্ছা আচ্ছা, তা আপনার এখন পোস্টিং কোথায়? পোস্টিং স্যার রানী শঙ্কর, ঠাকুরগাঁও, ঠাকুরগাঁও জেলা রানী শঙ্কর থানা। হুম। আচ্ছা, পুলিশ কমিশন নিয়ে আপনার ধারণা কি? আমরা জানি যে জুলাই বিপ্লবে বাংলাদেশের একটা বিতর্কিত, পুলিশের হুম একটা হুম হুম। বিতর্কিত ভূমিকা ছিল। ভূমিকা ছিল, মানে হ্যাঁ। যাতে জনগণের প্রকৃত বন্ধু, হুম কোন হুম হুম দলের নির্দিষ্ট দলের যাতে লেজুর ভিত্তি করতে না হয়, এবং হুম পুলিশের যে সার্বিক যেগুলো অসন্তোষ ছিল হুম সেগুলো সহ কাটিয়ে উঠে এটা বিভিন্ন আহ, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থেকে শুরু করে বিভিন্ন বাহিনী এবং আহ, যারা প্রৌঢ় বিজ্ঞ আইনজীবী থেকে বুঝতে শুরু পারছি। করে তাদের একটা হুম সমন্বয় করে একটা কমিটি যে গঠন করা হয়েছিল, মানে পুলিশকে সংস্কার করে যোগ্যোপযোগী করার হুম। জন্য। মানে এটা কি আপনি পজিটিভলি দেখতেছেন কিনা? অবশ্যই পজিটিভলি। পুলিশ আচ্ছা এতে আচ্ছা। যে দাবিগুলো বা দফাগুলো দিয়েছে বা যে মতামত গুলো দিয়েছে, পুলিশ হ্যাঁ। সংস্কার করার কমিটি যেগুলা সিদ্ধান্ত দিয়েছে, এগুলো খুবই যোগ্যোপযোগী এবং পুলিশের জন্য, আচ্ছা। সর্বোপরি বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের যেটা কাঙ্ক্ষিত যে হুম। পুলিশ সেবা পাওয়ার জন্য যে আহ, অভিপ্রায় বা আকাঙ্ক্ষা, আমার মনে হয় যে হুম। সংস্কার কমিশনের মাধ্যমে সম্ভব। আচ্ছা আচ্ছা, আপনি আমাদেরকে একটা 2 মিনিটের স্পিচ দিবেন, হ্যাঁ? টপিকসটা হচ্ছে জুলাই বিপ্লব এবং আপনার যে এখন যেখানে পোস্টিং, এইখানকার ছাত্র সমাজ নিয়ে।
আহ, বিগত 15 বছর আমরা দেখেছি যে একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম ছিল। মানুষ তার মুখের ভাষা বা মানুষের যা মৌলিক অধিকার বা বাক স্বাধীনতা এটা ছিল না। হুম আমরা জানি সমাজের ছাত্র হচ্ছে সবচেয়ে নবযৌবন বা উদ্দীপ্ত, যাদের নাই মৃত্যুর ভয় বা অন্য কোনো পিছুটান নাই। হুম ছাত্ররাই একমাত্র যাদের সমাজ ব্যবস্থা জরাজীর্ণ বা কুসংস্কার এগুলো তারা সহজে বুঝতে পারে, যেহেতু তারা সমাজের নতুন চোখ বা সমাজ দিয়ে বাস্তবতাটা ইজি উপলব্ধি করতে পারে। আহ, আমার মনে হয় ছাত্র সমাজ এই জুলাই বিপ্লবের একমাত্র ছাত্রদের দ্বারাই সম্ভব। ছাত্ররা এসেছিল, তাদের আহ, পরিবার পরিজন সবাইকে বোঝাতে সক্ষম হয়েছিল যে আমরা একটা আহ, মানে দাসত্বের মতো আর কি আছি। এখান থেকে বেরোতে গেলে বিপ্লব ছাড়া কোনো উপায় নেই। তারই ধারাবাহিকতায় হুম ছাত্রর একটা অনবদ্য গণস্বীকার্য বা দৃষ্টান্তমূলক একটা আন্দোলনের মাধ্যমে স্বৈরতন্ত্রের নিপাত ঘটায়, যা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি ছিল। হুম আর আইন শৃঙ্খলা উপদেষ্টা ঠিক তাই, এখানকার ছাত্ররাও সোচ্চার ছিল যে নিজের স্বাধীনতার জন্য, যে যদি আমরা আন্দোলনে না নামি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আমরা যেভাবে হুম ভুগতেছি হয়তো তাদেরকেও ঠিক আছে আশরাফ, থ্যাংক ইউ। খুবই সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা শুনেন, আপনাকে হচ্ছে আমেরিকাতে একটা টপিকস বা একটা সাবজেক্টের উপর মাস্টার্স করতে দেওয়া হবে। ওকে, বুঝতে পারছেন? 2 বছরের একটা মাস্টার ডিগ্রি করতে দেওয়া হবে। আপনি কোন সাবজেক্ট চুজ করবেন? ক্রাইমটাই আমি চুজ করবো। ক্রাইম? জি জি, মানে আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখন শুনেন, এই ক্রাইমটা নিয়ে আপনি পড়াশোনা করবেন। এখন আমেরিকার পড়াশোনার সিস্টেমটা তো আমরা জানি, অনেক বেশি জি ইনোভেটিভ। আর আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু শিখে আসতে পারবেন, তাই না? এখন জি, সরকার আপনাকে অবশ্যই। যখন টাকাটা দিবে, স্কলারশিপ দিবে, অবশ্যই সেটা থেকে সরকার চাইবে একটা বেস্ট আউটপুট নেয়ার, জি জি, তাই না? আপনি ওই অবশ্যই স্যার। ক্রাইম ক্রাইম নিয়ে যখন স্টাডি করে আসবেন, বাংলাদেশে ধরে আসছেন 2028 সাল, বুঝতে পারছেন? জি কি কি জি ইমপ্লিমেন্টেশন করবেন? আপনি অলরেডি সিভিল সার্ভিসে আছেন, সেটা ধরেন পুলিশ ক্যাডারই আছেন, ঠিক আছে? আপনি দুই হাজার জি। আঠাশ সাল ধরেন বা 2030 সালে আসছেন এমএস করে, তখন আপনি কি কি ইমপ্লিমেন্টেশন করবেন? স্যার যদি ক্রাইম, আমরা জানি যে আগে এক ধরনের ক্রাইম ছিল, বর্তমান হুম তথ্য প্রযুক্তির যুগ, অত্যন্ত মানে ডিজিটাল যুগ। এখনকার হুম ক্রাইমের ধরনটাও আলাদা, মানুষের হুম ক্রাইমের ভয়াবহতাটাও অন্যরকম। আগে যেমন স্যার উদাহরণ দেই, শিডিউল চুরি ছিল বা এমনি গরু হুম চুরি ছিল, সিম্পলের মধ্যে যাইতো। কিন্তু এখনকার যে ক্রাইম গুলা করে, তথ্য হুম ইন্টারনেট বেস একটা দেশ ধ্বংস করা বা আমাদের দেশের সব চুরি করা, তার রিজার্ভ চুরির কথা আমরা জানি স্যার। যে হুম, চোর বসে আছে ফিলিপাইনে, আমার দেশের রিজার্ভ চুরি হয়ে গেল 4,000 কোটি টাকা, কোটি কোটি শত কোটি আচ্ছা টাকা চলে যাচ্ছে। এই অপরাধের ধরন যদি আমি বড় ধরনের অর্জন করতে পারি, এখান থেকে স্টাডি করে যাতে এগুলোকে সিকিউর করা যায়, অপরাধের ধরন ধরে প্রকৃত অপরাধীকে সহজে শনাক্ত করতে পারি, এটা আমার অন্যতম লক্ষ্য থাকবে আর কি। এবং ক্রাইম করলে, ক্রাইম নিয়ে যদি আরো উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারি, যে পরবর্তীতে আমি আমার যে নলেজ, আমার অনুগত অথবা আমার অধস্তন কর্মকর্তা কর্মচারীদের এটা জানাতে পারবো স্যার। আচ্ছা, ঠিক আছে আশা, আপনার ভাইবা শেষ করতেছি আমি। আমি কিছু অবজারভেশন বলতেছি। আপনার তো প্রথমেই বলছি যে আপনার হচ্ছে যেহেতু ভাইবার ডেট দেয় না, আপনি পড়া শুরু করেন, এটা অনুচিত। আপনার এখন থেকেই পড়তে হবে। যেমন আপনি যখন ভাইবার ডেটটা দিবে, তখন তো আপনি কোনো না কোনোভাবে সময় বের করবেন, করবেন না? তো এখন করতে থেকে হবে আপনি স্যার। পড়বেন। হ্যাঁ, সেহেতু আরেকটা হচ্ছে যে দেখেন, আপনাকে আসলে যে থিওরিটিক্যাল যে পার্টগুলো আছে, এই থিওরিটিক্যাল পার্টগুলো আশা করি আপনি সামনের দিনে বই পড়েই পারবেন। সেটা সংবিধান হইতে পারে, বাংলাদেশের ইতিহাস হইতে পারে, প্রাচীন ইতিহাস হতে পারে, ঠিক আছে? কিংবা আপনার জেলা নিয়ে হতে পারে। আপনি ভাইবা নিয়ে কি পড়বেন? মানে হচ্ছে নরমালি পড়া দরকার, ওগুলো আপনি জানেন আমি আশা করি। আপনার জেলা নিয়ে পড়বেন, এই যে বর্তমান যে সংস্কার কমিশনগুলো চলতেছে, যেহেতু আপনি অলরেডি একটা সার্ভিসে আছেন। তারপরে হচ্ছে জুলাই বিপ্লব, আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট জুলাই বিপ্লবটা।
আপনার সামনের দিনের টপিকসের মধ্যে আমি নিজে কিছু অ্যাড করতেছি আপনাকে, সেটা হচ্ছে কি আপনাকে লাস্ট যেটা প্রশ্ন করছি এটা আরো বেশি আপনার রিলেভেন্ট এবং আরো বেশি আপনার মানে আপনার আরো বেশি ডিসক্রিপটিভ হওয়া দরকার ছিল। ওকে, তো আমি বলবো জি আপনাকে আপনি একটা নিজের মধ্যে প্ল্যান করবেন। আপনি বাইরে যদি একটা মাস্টার্স করতে যান পুলিশ সায়েন্সে বা ক্রাইমের উপরে, সেখানে আপনি কি কি নিয়ে পড়বেন, আপনার এটা নিয়ে একটা স্বপ্ন থাকা লাগবে। ঠিক আছে, কারণ আপনি দেখেন এখন আপনি যে পোস্টে অলরেডি চাকরি করতেছেন, হ্যাঁ, উপপরিদর্শক হিসেবে, তো আপনি সামনে কিন্তু পুলিশই আপনার ফার্স্ট চয়েস, আপনি ধরেন পুলিশেই গেলেন। ঠিক আছে, তা আপনি আসলে আপনার নিজের দৃষ্টিভঙ্গি থেকে কি কি পরিবর্তন আনা যায়, বা আপনাকে যদি বলা হয় যে আপনি কি কি করতে চান, তখন কিন্তু বলে মানুষ একটা যে আমার আসলে উচ্চতর জ্ঞান দরকার আছে, বলে না? তো আপনাকে কিন্তু গভর্নমেন্ট যদি একটা স্কলারশিপ বাইরে পাঠায় বা আপনার সেই সুযোগ হয়, তা আপনার সেই গোলটা এখন থেকে সেট করে রাখা লাগবে। বুঝেছেন আমার কথা? জি আপনার স্যার। সেই গোলটা সেট করা থাকলে, আমি আপনাকে কেন এটা বলতেছি দেখেন, আপনার সেই গোলটা সেট করা থাকলে আপনার ভাইবা বোর্ডে প্রশ্ন দেওয়াটা অনেক ইজি হবে, আপনার কনফিডেন্স লেভেলটাই ভালো থাকবে, তাই না? কারণ আপনি দেখেন, স্যার, আপনি ধরেন প্রাইমারি স্কুলের টিচার, আপনি সামনে বিসিএস এডুকেশন ক্যাডারে যাবেন, কিংবা ধরেন যে আপনি যেখানে আমি বলতেছি যে একই জায়গায় সুইচ করা যায়, টিচিং থেকে টিচিং, পুলিশ থেকে পুলিশ, ঠিক আছে, এরকম প্রফেশনগুলো, সেগুলোতে কিন্তু আপনাকে আপনার কিছু যুক্ত করা লাগবে নতুন, তাই না? সাধারণত ভাইবা বোর্ডে এটা জিজ্ঞেস করতে পারে, তো তখন আপনার কনফিডেন্স লেভেলটা ভালো থাকবে। ঠিক আছে, আর আপনি সিআরপিসি পিআরবি এগুলো আপনি যা জিজ্ঞেস করবে এগুলো আপনি পারবেন, কোনো সমস্যা নাই। আপনাকে ওই দিকে বেশি যাওয়া লাগবে না, আইন নিয়ে জিজ্ঞেস করবে না। আপনার হয়তো জিজ্ঞেস করতে পারে এইটা যে যে বললাম জুলাই বিপ্লব, তারপর পুলিশের যে জুলাই। ভূমিকা, সংস্কার কমিশন, তারপরে এই যে যেটা বললাম দেখেন, আপনি পুলিশে কি কি নতুন পরিবর্তন আনবেন, আপনার বাইরে পড়াশোনা করতে গেলে আপনি কি কি জিনিস শিখে আসবেন, বা বাইরের পুলিশ থেকে আমরা কি কি কাজে লাগাতে পারি। বিশেষ করে আপনি দেখেন যে আমরা যদি ইউরোপের পুলিশদের কথা বলি বা ওই সেক্টরটার কথা বলি, ওদের কিন্তু ওদের থেকে আমরা কি কি লার্নিং নিতে পারি, এটা আপনি চাইলে একটু ইন্টারনেট থেকে একটু পড়াশোনা করতে পারেন, তাই না? যে আমরা অনেকখানে দেখি না যে আমাদের ওখানে ক্রিমিনাল একদম জিরোর কোঠায় চলে গেছে, সেখানে অবশ্যই সিটিজেনদের চেঞ্জ হওয়া লাগবে, আপনি এটা বলবেন আশা করি। কিন্তু তারপরেও পুলিশেরও যে কিছু ভূমিকা চেঞ্জ আছে, তো সেটা কিন্তু আপনার সুযোগ আছে বলার, মানে আপনার কথার মধ্যে এমন কিছু থাকবে আশা করি যেখানে ভাইবা বোর্ড বুঝবে না ওনার হচ্ছে সামনের দিনে নতুন কিছু করার ইচ্ছা আছে। কথা কি ক্লিয়ার? কারণ জি স্যার। অন্যান্য যে ভাইবা ক্যান্ডিডেট যাবে ওদের সাথে আপনার পার্থক্য এখানে যে আপনার থেকে বেশি কিছু আশা করবে। ক্লিয়ার? সঠিক স্যার। হ্যাঁ, এই যে এইটাই তো, সেটার জন্য আমার হচ্ছে আমি যেগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো একটু ঘেটে দেখবো আমরা, তাই না? তাহলে আমার মনে করেন যে আপনার ভাইবা নিয়ে চিন্তা করার কিছু নাই। ঠিক আছে আশরাফ, ঠিক বুঝতে আছে স্যার। পেরেছেন? ঠিক আছে, জি থ্যাংক জি। ইউ আপনাকে। আমি শেষ করলাম, আমাদের আরেকজন আছে উনি ভাইবা নেবে। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওকে আশরাফ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার যে পঠিত বিষয় যে ফিশারিজ, তাই তো? জি স্যার। জি। ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স, আমরা তো এখন ব্লু ইকোনমি নিয়ে অনেক কথাবার্তা বলতেছি বাংলাদেশে। জি স্যার। তো আপনি বলেন তো যে আমরা সামুদ্রিক মানে বাংলাদেশের পুষ্টিতে সামুদ্রিক মাছ বা সামুদ্রিক সম্পদগুলা কিভাবে কাজে লাগাইতে পারি? স্যার আমরা জানি যে পৃথিবীর সম্পদ স্যার সীমাবদ্ধ, কিন্তু আমাদের তো প্রায় ৪ ভাগের ৩ ভাগই পানি। এখন হুম, তার মধ্যে সমুদ্রের অংশটাই প্রায় 96 বা সরি স্যার 98% প্রায়। এখন হুম, এই সমুদ্র ভাস্ট ওয়াটার যদি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে আমাদের যেটা আর্থিক, তারপর খাদ্য, আ সব দিক থেকে এখানে মানে আমাদের যেটা প্রয়োজন, মৌলিক চাহিদাগুলো এখান থেকে পূরণ করা সম্ভব। খাদ্যের পুষ্টির ক্ষেত্রে বললেন স্যার, হুম, আমরা জানি যে সমুদ্রে প্রায় ৫৭৫ প্রজাতির মাছ, হুম, তারপরে বিভিন্ন ধরনের যে সামুদ্রিক প্রাণী, এগুলোও আমাদের পুষ্টির ক্ষেত্রে কাজে লাগতে পারে। হুম, আমাদের যে অ্যা আর্থিক এক্ষেত্রে থেকে স্যার বিভিন্ন ধরনের আমরা যে শৈবাল চাষ করতে পারি, হুম, তারপরে কেশ কালচার করতে পারি,
বিভিন্ন ধরনের মানে ওয়াটার মেরিনটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের পুষ্টির আরোহণ করা সম্ভব স্যার। আচ্ছা, এটাই ঠিক এটাই আছে। হুম। তো আমাদের সামুদ্রিক মাছ আহরণের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? স্যার আমাদের তো আমরা পার্শ্ববর্তী দেশ ভারত বা অন্য দেশে বলি ওদের যে মেরিন ভেহিকল খুবই উন্নত, ওদের হুম, কোস্ট গার্ড খুবই উন্নত। আমরা মনে করি হুম, যে আমাদের নাবিক জেলেরা যতদূর পর্যন্ত মাছ আরোহণ করা দরকার ততদিন পর্যন্ত যেতে পারে না। হুম, পাশাপাশি শক্তিশালী দেশ থাকার কারণে মিয়ানমারের হুম, মতো বিভিন্ন ধরনের জলদস্যু থাকার কারণে বা বাইরের দেশের একটা মানে প্রেশার ক্রিয়েট করে। প্রেশার থাকার হুম, কারণে জেলেরা দূর পর্যন্ত যেতে পারে না। মানে নিরাপদ না তারা। যদি ভেরি এই গুড। কোস্ট গার্ডটা শক্তিশালী করা যায় এবং পাশাপাশি অ্যা উন্নত মানের ভেহিকল ব্যবহার করা যায়, তাহলে আমাদের আরোহণটা আরো বাড়বে। এটাই বেশি চ্যালেঞ্জ আচ্ছা, মনে হয় আমার। হুম, আচ্ছা। আপনি উপপরিদর্শক হিসাবে কবে যোগদান করেছেন? আমার জয়েন করেছি স্যার আমি ২০২১ সালের ২১শে জুন। তার আগে আচ্ছা, স্যার ১ বছর ট্রেনিং। আচ্ছা, আপনাদের সারদায় ট্রেনিং ১ বছর হয়, তাই তো? জি স্যার ১ বছর ট্রেনিং স্যার। আচ্ছা, আপনি পুলিশ ম্যাজিস্ট্রেট সম্পর্কে কিছু জানেন? অবশ্যই স্যার। হালকা পাতলা জানি হুম, স্যার। বলেন। জি, বলেন। পুলিশ আমরা মূলত অপরাধ নিয়ে কাজ করি বেশি। আর হুম, প্রশাসন মূলত সমন্বয় হিসেবে কাজ করে স্যার। বিভিন্ন যে বিভাগগুলোর সাথে সমন্বয়কারী হিসেবে কাজ করে। হুম, পুলিশ আ হুম, আমরা আইন শৃঙ্খলাটা বেশি দেখি। ওরা আইন হুম, শৃঙ্খলার সাথে অন্যান্য বিভাগগুলো সমন্বয় করে স্যার। আমরা আচ্ছা, যখন অপরাধীকে ধরি এখানে প্রশাসন মূলত থাকে বিভিন্ন ধরনের যেমন মোবাইল কোর্টের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে। আমরা অপরাধীকে হুম, গ্রেপ্তার করি, সোপর্দ করি। হুম, উনারা হচ্ছে আইনটাকে প্রয়োগ করে। হুম। এটা আচ্ছা, প্রায় আপনি আচ্ছা, ঠিক আছে। আপনি আমাকে কগনিজিবল এবং নন কগনিজিবল অফেন্স সম্পর্কে বলতে পারবেন? অবশ্যই স্যার। হ্যাঁ, বলেন। কগনিজেবল অফেন্স আ আ যেগুলো মামলাযোগ্য স্যার, হুম, আমলযোগ্য মানে যেই অপরাধের দরুন সরাসরি থানায় মামলা রেকর্ড হয়, সেগুলো স্যার কগনিজেবল। হুম, আর নন হুম, কগনিজেবল হচ্ছে যেগুলো তদন্তের জন্য বিজ্ঞ আদালতের অনুমতির প্রয়োজন হয়, সেগুলো নন কগনিজেবল। কগনিজেবল যেমন চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ আচ্ছা, এগুলো স্যার কোনটার কগনিজেবল। ক্ষেত্রে আপনি আপনি বিনা ওয়ারেন্টে কয় ধরনের ক্ষেত্রে গ্রেফতার করতে পারবেন একজনকে? অ্যা বিনা ওয়ারেন্টি গ্রেপ্তার স্যার কয় ধরনের বললেন স্যার? মানে কয় ধরনের অপরাধের ক্ষেত্রে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা যায়? বা কয় ধরনের ক্ষেত্রে বা কয় ধরনের ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা যায়? স্যার আমরা জানি সিআরপিসির ৫৪ ধারায় যে প্রায় ৮ প্রকার ব্যক্তিকে বলা আছে। হ্যাঁ। ৮ নাকি ৯? ৮ প্রকারের তো স্যার। ৮ প্রকার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে যে এইটা। তো এরপরে আপনি হচ্ছে এসআই হিসাবে আছেন। আপনি কোন থানায় আপনার পোস্টিং আছে এখন? প্রাণীসম্পদ থানা, ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও। আচ্ছা, আপনার বাড়ি হচ্ছে পঞ্চগড়ে, আপনি আছেন হচ্ছে ঠাকুরগাঁওয়ে। আচ্ছা, আপনি আবার হচ্ছে পুলিশ ক্যাডার হচ্ছে দিলেন ১ম চয়েস। জি। তো আমার এটা হচ্ছে আপনি যেহেতু ইউনিফর্মের কথা বলছেন, তো আপনি পুলিশ ক্যাডারের পরে আনসার ক্যাডার কেন দিলেন না? আনসার স্যার অ্যা পুলিশের ইয়াটা বেশি ভালো লাগে স্যার। আনসারের যে গ্রহণযোগ্যতাটা আমার কাছে তেমন একটা কাজে লাগে না সত্যি কথা স্যার। এইজন্যই আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। যাই হোক, এই এরকম ভাবে মানে অ্যান্সারটা ভাইবা বোর্ডে অ্যাভয়েড করবেন, যে বেশি ভালো লাগে না। আপনি বরং কথাটা ঘুরাই এরকম ভাবে বলবেন যে স্যার, পুলিশের ব্যাপারে আমার একটা ফ্যাসিনেশন কাজ করে, কিংবা পুলিশের প্রতি আমার একটা আগ্রহ আছে স্যার। এরপরে স্যার আমার কাছে মনে হয়েছে যে আমার যে এক্সপার্টাইজ বা আমি যেরকম পার্সোনালিটি, এর সাথে হচ্ছে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন বা আপনার পরের যে চয়েস গুলো আছে সেগুলো আর একটু বেশি যায়। আর যদি একেবারেই আর কিছু না বলতে পারেন, তাহলে বলবেন স্যার, আসলে আনসার ক্যাডার সম্পর্কে আমার খুব একটা বেশি ধারণা নাই। আমি স্যার পুলিশ ক্যাডারদের কাজ করার দেখছি বা মাঠ পর্যায়ে তাদেরকে দেখছি,
কিন্তু আমি আনসার ক্যাটার সম্পর্কে অতটুকু জ্ঞান আমি অর্জন করতে পারি নাই, এই কারণে স্যার আমি এই ব্যাপারে খুব একটা আইডিয়া নাই। কিন্তু আপনি হুট করে ওই যে বেশি ভাল লাগে না এরকম কথাবার্তা বললেন না, বুঝতে পারছেন? জি মানে জি জি জি। আমরা তো প্রিলিমিনারিতে আপনি একটা টার্ম শিখছেন না, ইউফেমিজম। জি জি ইউফেমিজম মানে কি? ইনঅফেন্সিভ এক্সপ্রেশন। মানে আপনি একটা কথা ধরেন যে একটা নেগেটিভ কথাটাও আপনি কি করবেন, নেগেটিভ ভাবে বলবেন না, আপনি বলবেন হচ্ছে একটু পজিটিভলি, বা কথাটা একটু ঘুরায় পেঁচায় হচ্ছে অন্য দিক দিয়ে বলবেন, ঠিক আছে? তো তাহলে জি কি হবে, তাহলে হচ্ছে ভাইবা বোর্ডে আপনার একটা পজিটিভ মাইন্ডসেট, বা আপনি যে মানে আপনার একটা সহজ সরলতা, কিংবা আপনি নিজে সম্পর্কে জানেন, এই বিষয়গুলো হচ্ছে প্রকাশ পাবে। তখন হচ্ছে মানে আপনার প্রতি একটা পজিটিভ ইমপ্রেশন মানুষের ক্রিয়েট হবে। আচ্ছা, তো জি। এরপরে আপনি বলেন যে এই যে একটা পুলিশের সম্পর্কে মানুষের একটা নেগেটিভ ধারণা থাকে, আমরা এটা জানি যে পুলিশে কাজ করতে গেলে এটা একটা বড় চ্যালেঞ্জ। তো আগামীতে এই ধারণাগুলা চেঞ্জ করার জন্য আসলে কি কি করা যেতে পারে? স্যার পুলিশের দুটা নিয়ে কাজ করে স্যার, একটা হচ্ছে অপরাধ নিয়ে। অপরাধ হুম, নিয়ে কাজ করলে দুইটা পার্টি থাকে স্যার, একটা হচ্ছে বাদী বিবাদী। এখন হুম, আপনি কাজটা যদি করতে চান, বাদী সত্যি মামলা করলেও যদি আপনি রিপোর্ট দেন সত্যিটাই, তাও বিবাদীরা মন খারাপ করবে যে তার পক্ষে দিল না। আর যদি আমি অনেক সময় বাদীরা অধিকাংশ যে মামলাগুলো স্যার মিথ্যা মামলাই বেশি। এখন ধর যে মিথ্যা মামলা যদি আপনি এটাকে ফাইনাল রিপোর্ট দিতে যান বা মিথ্যা দিতে যান, তখন তাদের বাদী মন খারাপ করে। এইখান না, থেকে স্যার এটা এটা এ- এ- আমাদের এ- এটা 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 কে মন খারাপ করলো সেটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমাদের তো একটা ন্যায় বিচারটা নিশ্চিত করতে হবে, জি 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 স্যার। ন্যায় তাই না? বিচার মানে দিতে গেলে স্যার একটা পক্ষ সবসময় পুলিশের প্রতি মন খারাপ থাকেই, রুষ্ট থাকেই। আচ্ছা, এখন আমরা যদি ন্যায়সঙ্গতভাবে কাজ করে, মানুষ যদি বুঝে যে না এখানে পুলিশের আসলে করার কিছু নাই, এ, হুম, পুলিশ এটা করলে স্যার অনেক কিছু করা যায় না। এটা হুম, জনগণকেও বুঝতে হবে, আমাদেরকেও। আমরা অধিকাংশ পুলিশই দেখা গেলো যে যদি কাজ করতে গেলে বায়াস্ট হয়ে যেতে পারে। আমরা যাতে হুম, ন্যায় বিচারের স্বার্থে এটা বাদী বিবাদী চিন্তা না করে সঠিক তদন্ত দিলে, মানুষ যখন মনে করবে যে না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে, তখন দেখা গেল যে ভুয়া মামলা বা অন্য কিছু করার সুযোগ আহ, হুম, থাকবে না। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, আপনি বলেন যে আমরা তো পুলিশ বলতে সবসময় চিন্তা করি যে তারা অপরাধীদের নিয়ে কাজ করে, বা অপরাধ সংক্রান্ত কার্যাবলী করে। আমরা জি। পুলিশকে দেশের ডেভেলপমেন্টে আর কি কি কাজে লাগাইতে পারি? আহ, পুলিশ তো স্যার এখন শুধু ক্রাইম নিয়ে কাজ করে না, পুলিশ সব ধরনের ইয়াতে তো থাকে স্যার। যেমন আমরা আহ, এই করোনার ক্ষেত্রে দেখেছি যে পুলিশ যেখানে বাবা ইয়ার লাশ ধরতো না, সন্তানের লাশ ধরতো, সন্তান বাবার লাশ ফেলে যেত, সেখানে পুলিশ আহ এসে দাফন কাফন শুরু করা, সব ধরনের সহযোগিতা করছে। এই যে জরুরি সেবা হুম, স্যার 999 এর মাধ্যমে হুম, সব ধরনের সমস্যাই যায়। আম, হুম, আচ্ছা, সামাজিক ঠিক আছে। কার্যকলাপ থেকে শুরু করে সবকিছু। হুম, আচ্ছা, আপনি বলেন তো যে ডাইং ডিক্লারেশন এটা সম্পর্কে কি জানেন? সরি স্যার, ক্রাইম ডিক্লারেশন করিনি স্যার। ডাইং ডিক্লারেশন মানে, আচ্ছা, সুরত হাল সম্পর্কে পড়া হয়েছে? জি জি জি। আচ্ছা, সুরত হাল সম্পর্কে কি জানেন বলেন। সুরতহাল হচ্ছে স্যার যেকোনো আহ, আমরা প্রথম যদি কোনো দুর্ঘটনা দেখি যে বা আহ, যে ডিসিজ যাওয়ার পরে আমরা তার যে বাহ্যিক যে লক্ষণগুলো বা ওই ব্যক্তির হুম, যে আঘাত বা মানে সার্বিক পর্যবেক্ষণ করি আর কি। সার্বিক হুম, পর্যবেক্ষণটা শেষ করে পরে তার চেহারা চুরি কিরকম, সুরত হুম। এটাই, যে আঘাতের কারণে আচ্ছা, মারা গিয়েছে। সুরত হাল কখন করা হয়? যখন কোনো ব্যক্তি মারা যায় আর কি, লাশের ক্ষেত্রে সুরত হয় স্যার। না, সুরত হালের মানে একটা সিআরপিসি তে খুব স্পেসিফিক বলা আছে, এটা হচ্ছে আপনার যখন মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ করার যথেষ্ট কারণ থাকে, তখন সেটা নিশ্চিত হওয়ার জন্য সে সুরত হাল করা হয়। বিষয়টা কি এরকম না? আহ, এটাই স্যার।
হুম। তো এগুলা একটু মানে ভালো মতো একটু দেখবেন। আপনি এগুলা জানেন, আমি জানি। এই কারণে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে এই জিনিসগুলো আপনি জানেন, আগে দেখছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই বিষয়গুলো একটু রিভিশন দিতে হবে। কারণ এগুলা থেকে আপনার হচ্ছে কোশ্চেন টোশ্চেন আসবে, বেশ ভালো কোশ্চেনই আপনি পাবেন এখান থেকে। তো আপনার হচ্ছে প্রথম চয়েস পুলিশ, এরপরে বিশেষ প্রশাসন, তৃতীয় চয়েসটা কি? ট্যাক্স, ট্যাক্স। বিসিএস ট্যাক্স। ট্যাক্সেশন, বিশেষ ট্যাক্সেশন। আচ্ছা, আপনি বলেন তো আমাদের দেশে ট্যাক্স জিডিপির হার বাড়ানোর জন্য কি করা যেতে পারে? ট্যাক্স রেট, সরি স্যার, এটা পড়া হয়নি স্যার অত। এটা বলা হয় না। আচ্ছা, এই জিনিসটা দেখবেন, বিশেষ করে এই জিনিসটা আপনাকে একটু বলে রাখি। এই আমাদের দেশের প্রায় 51% অপ্রাতিষ্ঠানিক খাতে কিরকম, যেমন ধরেন যে আমাদের একটা মুদির দোকানদার, তার দোকানে ডেইলি 1 লক্ষ টাকার বিক্রিও হইতে পারে যে তার মান্থলি ইনকাম হচ্ছে 1.5-2 লক্ষ টাকা। কিংবা মুদির দোকান, তাও তো তার একটা স্ট্রাকচার আছে। আপনি ধরেন যে একটা চা বিক্রেতা যে হচ্ছে রাস্তার মোড়ে চা বিক্রি করে, কিংবা একটা ফুচকা ব্যবসায়ী, কিংবা একজন রিক্সাওয়ালা, এদের যে ইনকামটা, এই ইনকামটা কিন্তু একটা পুরাই একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতে। এরা কিরকম কি ইনকাম করে এটাও আমরা জানি না। আবার এরা এই যে টাকাটা, এই টাকাটা কিন্তু আমাদের কি করে, এরা হচ্ছে সেভিংস এগুলো হচ্ছে কোনো ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বা ফিনান্সিয়াল ইনস্টিটিউটের মাধ্যমে করে না। ফলে ওভারঅল এদের যে কার্যাবলী, এই কার্যাবলীটা হচ্ছে আমাদের হচ্ছে ইনক্লুড হচ্ছে না। ফলে যেটা হচ্ছে যে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছি। হয়তো দেখা যেত যে সে সরাসরি ডিরেক্ট ট্যাক্স না দিলেও সে যখন একটা ফিনান্সিয়াল ট্রানজাকশনের মাধ্যমে হয়, সেখানে হয়তো তার হচ্ছে আপনি ওই ইনকাম মানে সোর্সেই হচ্ছে ট্যাক্সটা আপনি ডিডাক্ট করতে পারতেন। কিন্তু আপনি কিন্তু এখন হচ্ছে কি করতেছেন, আপনি এখন হচ্ছে সোর্সে ডিডাক্ট করতে পারতেছেন না, যেহেতু সে হচ্ছে এরকম অপ্রাতিষ্ঠানিক খাতে যাচ্ছে। তো এরকম বেশ কিছু প্রসেস আছে। এই কারণে হচ্ছে বাংলাদেশে হচ্ছে একদিক দিয়ে হচ্ছে ট্যাক্সটা হচ্ছে কালেক্ট করা যাচ্ছে না। আর এর সাথে হচ্ছে যেটা হচ্ছে যে আমাদের যে প্রোগ্রেসিভ ট্যাক্স যেটা আছে, অনেকে হচ্ছে ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা প্রবণতা থাকে, যেটার কারণে হচ্ছে আমরা ট্যাক্স কালেক্ট করতে পারি না। আবার আমাদের হচ্ছে যে আইনটা আছে, আইনটা হচ্ছে অনেকে জানে না, বা জানলেও তাদের তো টেন্ডেন্সি থাকে যে ট্যাক্সটা ফাঁকি দেয়। আবার আমাদের হচ্ছে যে টিন আছে বা ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের ট্যাক্স পেয়ার আছে হচ্ছে প্রায় 1.1 কোটির কাছাকাছি, কিন্তু ট্যাক্স রিটার্ন সাবমিট করে হচ্ছে এর মাত্র 33%-এর মতো। মানে হচ্ছে বোঝা যাচ্ছে যে বাকিরা হচ্ছে ট্যাক্স দেয় না, অথবা তারা কি দিচ্ছে এটা তারা শো করতে চাচ্ছে না। তো এরকম বেশ কিছু বিষয় আছে যে কারণে হচ্ছে আমাদের হচ্ছে ট্যাক্স জিডিপি রেশিওটা কিন্তু কম আছে। তো আগামীতে আমরা আশা করছি যে এই জিনিসগুলা হচ্ছে আরো ভালো হবে। সো আশাফুল, আপনাকে আমি আর স্যার, খুব বেশি কোশ্চেন করব না। জাস্ট আপনাকে আমি কিছু বিষয় একটু বলি। আমি আমার আগের যে ভাইবা বোর্ড মেম্বার ছিলেন তার থেকেও আমি দেখেছি, এবং আপনার এখনো শুনলাম, দুইটা মিলেই আমি বলছি। আপনার প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার নার্ভটা একটু কন্ট্রোল করতে হবে। নার্ভটা কন্ট্রোল কিরকম? যেমন আপনাকে ধরেন আমি একটা কোশ্চেন করলাম বা আরেকজন করলো, আপনি হুট করে অ্যান্সার দেন জি জি। আপনার এটা বলবেন যে জি স্যার আমি জানি, যদি আপনি এভাবে বলতে চান। ঠিক আছে? মানে খুব কাম, মানে আপনার এটা তাড়াহুড়ার কিছু নাই। ভাইবা বোর্ডে 15 মিনিট আপনাকে হয়তো রাখবে। 15 মিনিট কিন্তু অনেক সময়, আবার 15 মিনিট অনেক বেশি সময়ও না, দুইটাই। তো 15 মিনিট আপনার হচ্ছে কি করবেন, আপনার খুব তাড়াহুড়ার কোনো দরকার নাই যে আমার হচ্ছে মনে হচ্ছে ট্রেন ছুটে যাচ্ছে, এরকম কিছু না। আপনি শুনলেন, শুনে আপনি একটু টাইম নিয়ে জি স্যার এরকম ভাবে খুব আস্তে ধীরে বলেন, আপনার হচ্ছে তাহলে এটা নিয়ে খুব সমস্যা হবে না। আর আপনার পোস্টিং যে আপনার হচ্ছে মানে ডিউটির প্রেসার কিরকম থাকে? খুবই স্যার, ডিউটি তো সময়ই পাই না। অনেকদিন থেকেই পড়াশোনা শুরু করতে চাই, আসলে রেজাল্টও দিছে অনেকদিনই হলো। এত হ্যাঁ, প্রেসার, শুরু এই আজ করবো কাল করবো করতে করতে এই আজ, তাও দেখ অনেক ফোন আসে, এটা এই নিয়ে
উম, করে দিয়ে না তা তো বটেই, আপনাদের চাকরিটা একটা হেক্টিক জব। সো এটা আবার রাত বিরাতেও মাঝে মধ্যে ডিউটি থাকবে, থাকবে বিভিন্ন। প্রতি রাত হ্যাঁ, শুরু হয় রাত থেকে। হ্যাঁ। সো দিনে রাতে থাকবে। হুম, তো এই জিনিসগুলা মিলে হচ্ছে আপনার একটু ম্যানেজ করে চলতে হবে। ঠিক আছে, আচ্ছা আপনি আস্তে আস্তে একটু একটু করে পড়েন। আপনি ধরেন কাজের ফাঁকে যদি মনে হচ্ছে ভাই বই আমার ক্যারি করা অসুবিধা বা বইয়ে পড়তে পারছি না, আপনি মোবাইলে পড়াশোনা করেন, টপিক ধরে ধরে একটু পড়েন। মোবাইলে একটু গুগলে সার্চ দিয়ে দেখেন যে আজকে হয়তো দেখলেন যে ভাই বিসিএস ট্যাক্স ক্যাডারের কি কি কাজ, বা ট্যাক্স ক্যাডারের সার্কেল কয়টা আছে, সার্কেলের অর্গানোগ্রাম কি, বা ট্যাক্স ক্যাডারে হচ্ছে কে কিভাবে কাজ করে, বা ট্যাক্স ক্যাডারের অ্যাপিলেট কমিশনটা কে আছে, কি করে, তার কাজ কি। তো এরকম বিভিন্ন বিষয় যখন আপনি আস্তে আস্তে দেখতে থাকবেন, আপনি দেখবেন যে একটা স্যার। এক্সপার্টাইজ আপনার চলে আসবে। আপনার একটা জিনিস হচ্ছে যে বিসিএস এর জন্য কিন্তু মানে ভাইবার জন্য আপনার অনেক মুখস্থ করার কিছু নাই, কিন্তু আপনার জানতে হবে কি, আপনি হচ্ছে ধরেন যে একটা রিডিং পড়লেন, আপনি ধরেন একটা পেজ আপনি পড়লেন, আপনি পড়লে একটা পেজের ভিতরে সব ইনফরমেশনটা আপনার মনে থাকবে না। কিন্তু আপনার কি থাকে না হবে, আপনার হচ্ছে দুই 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 চারটা মেজর জিনিস হয়তো আপনার মাথায় থাকবে। আপনি পরবর্তীতে ওই দুই একটা মেজর জিনিস নিয়ে আপনি হয়তো বললেন, আপনার তো আর সবকিছু ভাইবা বোর্ডে এত সময়ও নেই যে আপনার কাছে জানতে যাবে, আবার আপনারও বলার কোনো দরকার নাই। সো আপনার হচ্ছে ওই জানাটা জরুরি। আপনি জানলে পারে একটা বিষয় নিয়ে আপনি হয়তো 30 সেকেন্ড বা 1 মিনিট আপনি একটু বলতে পারলেন, তাহলে এটাই যথেষ্ট। কিন্তু আপনি যদি মনে করেন যে ওই মানে একটু না জানলেন, তখন আপনি করতে পারবেন না। তো এটার জন্য আপনার সবসময় বই পড়তে হবে, নট নেসেসারি। বই থেকে আপনি হয়তো একটা ক্যাডার সম্পর্কে বেসিক জিনিসগুলো জানলেন, কিন্তু বাদ বাকি জিনিসগুলো কিন্তু আপনি গুগলেই জানতে পারবেন। যেমন আপনি এই যে পুলিশ সংস্কার নিয়ে বললেন, আমার কিন্তু এই অ্যান্সারটা আপনি যেটা বলছেন আপনি ঠিকই বলছেন, কিন্তু এই বিষয়টা আপনি আরেকটু মানে সফটলি বলবেন। সেটা কিরকম, যে পুলিশ সংস্কার কমিটি করা হচ্ছে, সেখানে একটা কথা বলা আছে যে আরো মানে পুলিশের আরো বেশি স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করার জন্য এই কথা বলা আছে না? জি স্যার। এই কথাটা বলা আছে। দেখেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা এটা কিন্তু সুশাসনের একটা স্তম্ভ। তা আপনি এই কথাটাই সরাসরি নিয়ে যান যে এটা পুলিশ সংস্কার কমিটি কেন, কি প্রস্তাব করতেছে, তো আপনি বলেন যে সুশাসন প্রতিষ্ঠার জন্য হচ্ছে পুলিশ সংস্কার কমিটি গঠন করা হয়েছে। আপনি শুরু করলেন হচ্ছে কি জুলাই বিপ্লবে পুলিশের একটা বিতর্কিত ভূমিকা ছিল, আপনার তো এই টপিকে বা এই কথাটা বলারই দরকার নাই। বুঝতে পারছেন যে বিতর্কিত জি যেটা স্যার। ছিল, ওই বিতর্কিত কোনো প্রসঙ্গ আপনি ভাইবা বোর্ডে নিজের থেকে তুলবেন না, আনলেস ভাইবা বোর্ড মেম্বার আপনাকে তুলতে বাধ্য করে বা সে নিজে আপনাকে কিছু জিজ্ঞেস করে, কিংবা আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনার এলাকায় জুলাই বিপ্লবের সময় কি করছেন আপনারা, তখন হয়তো আপনার মানে কিছু একটা বলতে হবে যে স্যার আমরা এরকম এরকম করতে হয়েছে আমাদের স্যাররা, বা আমরা উপর মানে আদেশ ফলো করেছি আমাদের সুপিরিয়রদের। কিন্তু আপনি তো মনে করেন যে নিজের থেকে সরাসরি হচ্ছে মানে ওই যে মানে আগুনে ঘি ঢালবেন না। আপনি বলেন যে স্যার আসলে পুলিশ সংস্কার কমিশন যেটা করা হয়েছে সেটা হচ্ছে স্যার তারা একটা উদ্যোগ নিয়েছে আমাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা আরো বৃদ্ধি করার জন্য, যে কিভাবে নিজেদের উপর অর্পিত দায়িত্ব আরো ভালোভাবে পালন করা যায়, সুশাসন প্রতিষ্ঠায় পুলিশ আরো ভালোভাবে কাজে লাগানো যায়। এই বিষয়গুলো বললে সবাই একটাই করে যে না, একটা পজিটিভ মাইন্ডসেট আছে আপনার, ঠিক আছে, বা আপনি এই জি বিষয়গুলো সম্পর্কে জানেন। তো এই বিষয়গুলো আপনি একটু খেয়াল রাখবেন। আপনার মানে এই জিনিসগুলো প্র্যাকটিস করলে আপনি বেশ ভালো করবেন আমার মনে হয়। তো ওভারঅল আপনাকে নেক্সট মকের জন্য বেস্ট অফ লাক, আর অল্প অল্প করে পড়া শুরু করে দেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, welcome. আসসালামু আলাইকুম। Okay. জি, জাকির ভাই শুনতে পাচ্ছেন? ভাই আছেন? আপনি কি ফ্রি আছেন? হ্যাঁ, আছি। আর কেউ আছে? আর একটা প্রার্থী আছে, ওরে তাহলে যুক্ত করে দেই, হ্যাঁ? হ্যাঁ, ১ মিনিট হ্যাঁ, হ্যাঁ, লাগবে। যুক্ত করুন। আচ্ছা, হয়েছে। জি, শিওর।
হ্যাঁ, নিয়ামত ভাই, প্রার্থী জি। যুক্ত হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সো রাকিব, ওয়েলকাম টু টুডেজ মক ভাইবা সেশন। ইয়েস স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাকিব, আপনি মিউট করে নেন। মাইক্রোফোন? আচ্ছা, এটা ইকো হচ্ছে। আপনাদের কি কারো ইকো হচ্ছে না, শুধু আমারই হচ্ছে? এই রাকিব আপনার হেডফোন খুলে আবার লাগান তো। স্যার বুঝতেছি না স্যার, হেডফোন আমার নাই স্যার, আমার হেডফোনটা নষ্ট হয়ে গেছে। আরে এমন তো হচ্ছে না। আপনি কি মাল্টিপল সোর্স থেকে লগ ইন করেছেন? স্যার আমাকে লিংক দিছে তো স্যার, লিংক থেকে লগ ইন করছিলাম স্ট্রিমইয়ার্ডের। আচ্ছা আচ্ছা, আপনি কি ফেসবুকে আমাদের লাইভ দেখছেন? জি স্যার, লাইভ দেখেছি স্যার ওটা আমি কাটেন। ফেসবুকে। আচ্ছা, ওই লাইভটা কাটেন। আচ্ছা, ওকে আবার একটু জয়েন করেন জাকির ভাই। আচ্ছা ও দেখতেছি। এসএলের হচ্ছে চয়েস গুলো আপনারা বলি। ওর হচ্ছে এলজিইডিতে জব করে কুমিল্লা ইউনিভার্সিটিতে, ফরেন অ্যাডমিন আচ্ছা, ট্যাক্স, আর ঢাকা ইউনিভার্সিটি, না ঢাকা জেলা আর কি, ম্যানেজমেন্ট সাবজেক্ট। ম্যানেজমেন্ট। ওকে, জি। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ রাকিব। হ্যাঁ, হ্যাঁ স্যার, স্যার এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, না ঠিক তো নাই, আপনি ও হচ্ছে কেন? হ্যালো রাকিব, শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, একটা শব্দ আসছে। রাকিব, আপনি কি খুব আটকা জায়গায় আছেন? জি স্যার, বুঝি নেই। আচ্ছা ভাই আমি কেটে দিই, নতুন করে একটা দিই। আচ্ছা।